পারো ওর এটাই দোষ তো যে ও গরিব হয়ে আমাকে ভালোবেসেছে, তাই না? ও গরিব বলেই তো তুমি ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছো, তাই না? আসলে আসলে কি জানো আব্বু, তুমি শুধু টাকা পয়সার দিক দিয়ে বড় লোক হয়েছো, কিন্তু এই বড় লোকের মাঝে কোনো বড় হৃদয় নেই। সারা জীবন স্বার্থটাই দেখে গেলে। থাকো তুমি তোমার অহংকার নিয়ে, আমি চললাম আমার পাগলটার কাছে। আজকের পর থেকে না হয় ভেবে নিও যে তোমার মেয়ে বলতে কেউ ছিল না। দেখ আম্মু, এভাবে বলিস না। আমি তোদের সব কথা মানতে রাজি আছি, কিন্তু তারপর এইভাবে বলিস না প্লিজ। তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? এটা না হয় আমি তোমাকে করে দিব, কিন্তু যে ভুল আমি আমার অবুঝ পাগলটার কাছে করেছি, সে কি আমাকে এই ভুলের জন্য কোনোদিন ক্ষমা করবে? ওর সাথে আমি যা যা অবিচার করেছি সেসব কিছু কি সে ভুলতে পারবে? তুই কাঁদিস না মামনি, আমি জানি শাকিল তোকে কোনোদিন ভুল বুঝবে না। ও তোকে পাগলের মতো ভালোবাসে, এটা আমি এই কিছু দিনের মধ্যে ভালোভাবে বুঝে গেছি। কিন্তু আব্বু, আমি যে ওর মনের ভিতর অনেক গভীর আঘাত করে ফেলেছি। ওর যত স্বপ্ন ছিল সব নিজ হাতে ভেঙে চুরমার করে দিয়েছি। ওসব নিয়ে বার ভাবিস না, আমি তো আছি। ওর হাত ধরে নিজে ক্ষমা চেয়ে নেব, তারপর ধুমধাম করে শাকিলের সাথে তোর বিয়ে দেবো। যা এখন গিয়ে শাকিলকে নিয়ে আয়। বড্ড অন্যায় করে বলেছি ছেলেটার সাথে। তা শাকিল এখন কোথায়? ও তো এখন হসপিটাল। হঠাৎ করে মিশু শাকিলের কথা মনে পড়ে গেল। ও তো এখন হাসপাতালে পড়ে আছে। এই কথা ভাবতেই মিশু আর কিছু না বলে সাথে সাথে সেখান থেকে দৌড়ে বের হয়ে গেল। তারপর গাড়িতে করে সোজা হাসপাতালের দিকে ছুটলো। এদিকে মিশুর বাবা মিশুকে এভাবে দৌড়ে যেতে দেখে তিনি আর সেখানে না থেকে মিশুর পেছন পেছন ছুটলেন। গাড়িতে ওঠার পর মিশুর মন শুধু বারবার ছটফট করছে। 20 মিনিটের রাস্তা এখন যেন ওর কাছে বছরের সমান মনে হচ্ছে। চোখ যেন আর বাধা মানতে চায় না। বারবার শুধু পাগলটার কথাগুলো মনে পড়ছে। পাগলটা আমায় কত ভালোবাসতো, আমার জন্য কত কিছুই না চোখ বুজে সহ্য করে গেছে। আর আমি কিনা ওকে ভুল বুঝে ওর মনে বারবার আঘাত করে গেছি। সারাক্ষণ ওকে কষ্ট দিয়ে গেছি, কত অপমান করেছি, কিন্তু তারপরও পাগলটা আমার জন্য সব চোখ বুঝে মেনে নিয়েছে। আর আমি না আমার ভালোবাসা মানুষটাকে না বুঝে ভুল বুঝে গেলাম। একটিবারও সত্যটা জানার প্রয়োজন মনে করিনি। চোখের সামনে যা দেখছি সেটাই সত্যি ভেবে নিয়েছি। একটিবারও আসল ঘটনাটা জানার প্রয়োজন মনে করিনি। এসব কথা ভাবছে আর গাড়ির ভেতরে অঝরে চোখের পানি ঝরাচ্ছে। গাড়িটা হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে মিশু গাড়ি থেকে নেমে দৌড়ে শাকিলের যেখানে ভর্তি আছে সেখানে চলে গেল। দৌড়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে, আজকের পর থেকে পাগলটাকে আর কোনোদিন একা ছাড়বো না। সারাক্ষণ মনের পিঞ্জিরায় আটকে রাখবো। অনেক কষ্ট পেয়েছে, ওকে আর কোনো কষ্ট পেতে দেবো না। এসব কথা ভাবছে আর দৌড়ে শাকিলের ওখানে যাচ্ছে। কিন্তু শাকিল, এ কি, শাকিল কোথায়? ওকে তো এখন এখানে শুয়ে থাকার কথা, তাহলে ও গেল কোথায়? মিশু আর দাঁড়িয়ে না থেকে পুরো হাসপাতাল রুমগুলো চেক করতে লাগলো। এক সময় যখন শাকিলকে পেল না, তখন আবার শাকিল যে রুমে রাখা হয়েছিল সেখানে চলে গেল। তারপর চিৎকার করে নার্সকে ডাকতে শুরু করলো। এদিকে মিশুর এমন চিৎকার শুনে নার্স সহ অনেকেই দৌড়ে চলে এলো। এখানে যে পেশেন্ট ছিল উনি এখন কোথায়? নার্স কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছেন না কেন? বলেন আমার শাকিল কোথায়? ওর দেখাশোনার দায়িত্ব তোমাকে দিয়ে গিয়েছিলাম, তাহলে বলো আমার শাকিল এখন কোথায়? কোন রুমে রাখা হয়েছে ওকে? আর এই রুম থেকে ওকে সরানোর আগে আমাকে ফোন করে জানিয়ে দেবে না? বলো এখন কোথায় রাখা হয়েছে ওকে? এভাবে এক নাগারে কথাগুলো বলল মিশু। এদিকে নার্স তখনও কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কথা বলছো না কেন? আমার শাকিল কোথায় বলো? কি ব্যাপার, কথা বলছো না কেন? আমার শাকিল কোথায় বলো? আসলে ম্যাম। কি আসলে বলো? আসলে রোগীটা চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে শাকিল? তাছাড়া ও তো অজ্ঞান ছিল। আপনি এখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই পেশেন্টের জ্ঞান ফেরে। আর জ্ঞান ফিরে নিজেকে এভাবে দেখে কিছুটা অবাক হয়ে যায়। নার্স, আমি এখানে কি করে এলাম? আপনার জ্ঞান ফিরেছে। কিন্তু আমি এখানে কি করে এলাম? আপনি বেশি কথা বলবেন না এখন। আপনার এখন কথা বলা মানা আছে। আপনি চুপচাপ এখন রেস্ট নিন। আমি বরং ম্যাডাম ও ডাক্তার সাহেবকে গিয়ে আপনার জ্ঞান ফেরার খবরটা দিই। এই বলে আমি বাইরে চলে আসি। তারপর আপনাকেও ডাক্তার সাহেবকে জানানোর জন্য চলে আসি। কিন্তু যখন ডাক্তারকে নিয়ে আপনার পেশেন্টের ওখানে আসি, তখন দেখি ওখানে কেউ নেই। এটা দেখে সাথে সাথে আমরা পুরো হাসপাতালে তাকে খুঁজতে শুরু করি, কিন্তু কোথাও তার খোঁজ পাইনি।
শেষে কোনো উপায় না পেয়ে যখন গেটের দারোয়ানকে জিজ্ঞেস করি, তখন সে বলে যে একটা ছেলে কিছুক্ষণ আগেই খুব অসুস্থ শরীর নিয়েই এখান থেকে চলে গেছে। এখন আমরা শুধু আপনাকে ফোন করতামই, তার আগেই আপনি চলে এসেছেন। নার্সের কথা শোনার সাথে সাথে মিশু ধূপ করে সেখানে বসে পড়ল। ওর আর বুঝতে বাকি নেই, ওর পাগল ওকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। হাজার খুঁজলে ওকে আর পাওয়া যাবে না, বড় অভিমান করেছে হয়তো আমার উপর। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে মিশু চিৎকার করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে মিশুর বাবা ততক্ষণে সব শুনে ফেলেছেন। এখন তিনি নিজের জঘন্য কাজের জন্য মনে মনে নিজেকে অনেক বড় দোষী ভাবছেন। তার জন্যই আজকে দুটো জীবন এভাবে নষ্ট হয়ে গেল। এসব কথা ভাবছেন আর ভেতরে ভেতরে নিজে নিজে অনুতপ্ত হচ্ছেন। তিনি আর সেখানে দাঁড়িয়ে না থেকে মিশুকে একটা হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন শাকিলকে খুঁজে বের করার জন্য। ঢাকা শহরে প্রায় অনেক জায়গাতেই গিয়ে খুঁজলো, কিন্তু কোথাও আর শাকিলের দেখা মিলল না। মিলবেই বা কী করে? আজকে যে শাকিল সবাইকে খুশি করে এই নিষ্ঠুর শহর ছেড়ে চিরদিনের জন্য হারিয়ে গেল। মিশুর বাবা কোনো উপায় না পেয়ে শেষে ঠিক করলেন শাকিলের গ্রামের বাসায় যাবেন, কিন্তু সেটাও আর হলো না। তিনি বা তার মেয়ে কেউই জানে না শাকিলের গ্রামের বাড়ি কোথায়। এই কথা মিশুকে কোনোদিন শাকিল বলেনি, অবশ্য মিশুও কোনোদিন জিজ্ঞাসা করেনি। অনেক খোঁজাখুঁজির পরেও শাকিলকে না পেয়ে চুপচাপ মন খারাপ করে তিনি মিশুর কাছে চলে এলেন। হাসপাতালে এসে দেখে তার মেয়ে এখনও ঘুমাচ্ছে। পরে ডাক্তারের কাছে শুনলেন যে মিশুকে নাকি ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, না হলে নাকি বারবার শাকিল শাকিল বলে চিৎকার করছিল। শেষে কোনো উপায় না পেয়ে ও ঘুমের ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এখন তিনি আর কিছু না বলে চুপচাপ নিজের মেয়ের মাথার কাছে বসলেন। সেখানে বসে নিজের মেয়ের করুণ অবস্থা নিজ চোখে দেখতে লাগলেন। মনে মনে ভাবতে লাগলেন, যখন পাগলি মেয়েটার জ্ঞান ফিরবে তখন ওকে কি বলে সান্ত্বনা দেব, কি জবাব দেব যখন শাকিলের কথা আমার কাছে জিজ্ঞেস করবে। এসব কথা ভাবতে ভাবতে এই চোখের কোণা দিয়ে টুপ করে হালকা নোনা পানি বেরিয়ে যাচ্ছে তার। দেখতে দেখতে প্রায় 4 বছর কেটে গেল। এই 4 বছরে অনেক কিছু বদলে গেছে। স্যার, আপনাকে এমডি স্যার ডাকছেন। আপনি যান, আমি কাজটা শেষ করেই যাচ্ছি। পিয়ন চলে গেল, আমিও আগে আমার নিজের কাজটা শেষ করে ফেললাম। তারপর গেলাম এমডি স্যারের সাথে দেখা করতে। স্যার, আসতে পারি? আরে শাকিল সাহেব যে। জি ধন্যবাদ স্যার। কেমন চলছে আজকাল? জি স্যার, যে নতুন একটা কাজ দিয়েছিলেন সেটা প্রায় শেষের দিকে। আজকালকের ভেতরে প্রজেক্ট ফাইলটা আপনি হাতে পেয়ে যাবেন। আরে রাখো তোমার কাজ, আমি তোমার কাজের কথা বলছি নাকি? সেটা তো তুমি থাকলে এমনিতে হবে জানি। আমি বলছি তোমার দিনকাল কেমন যাচ্ছে? ও, ওটা যাচ্ছে স্যার, ভালোই যাচ্ছে। মা বোনকে নিয়ে ভালোই আছি। তাহলে তো ভালোই। শোনো, তোমাকে যে জন্য ডেকে পাঠালাম। জি স্যার, বলুন। কালকে তুমি আমার সাথে ঢাকায় যাচ্ছ, সেখানে আমিও আমার এক পুরান বন্ধু মিলে একটা নতুন কোম্পানি শুরু করতে যাচ্ছি। সেই জন্য কালকে ঢাকায় যেতে হচ্ছে, তুমি তৈরি থেকো। কিন্তু স্যার, আমি গিয়ে সেখানে কি করব? দেখো, এই জায়গায় আমার একমাত্র তোমাকে বিশ্বাস হয়। তুমি একমাত্র যাকে আমার খুব ভালো লাগে। এখন আর কোনো কথা না, চুপচাপ বাসায় গিয়ে সবকিছু গুছিয়ে নাও। জি স্যার। তাহলে এখন যাও। আর থাকলাম না সেখানে, চলে এলাম নিজের কক্ষে। ঢাকা কথাটা শুনেই মনের মাঝে কেমন কষ্ট নাড়া দিয়ে উঠল। আবার জ্বলে উঠল সেই পুরনো কষ্টের স্মৃতিগুলো, যেগুলো এখনও প্রতি রাতে আমায় পুড়িয়ে মারে। যেগুলোকে ভুলতে এখানে এলাম, আবারও সেখানেই যেতে হচ্ছে। কিন্তু এতে করার কিছু নেই। এমডি স্যার যখন বলেছেন তখন যেতে তো হবেই। রাতে বাসায় এসে মা ও বোনকে বলে তারপরের দিন স্যারের সাথে রংপুর থেকে ঢাকায় রওনা দিলাম। গাড়িতে বসে চুপচাপ পরিবেশের চারপাশটা দেখছি। অনেক স্রোতের মায়া পড়ে আছে এগুলাতে। যেখান থেকে পালিয়ে চলে এসেছিলাম, আজকে আবার সেই জায়গাতেই যাচ্ছি। ভাবতেই বড় অবাক লাগছে। ঢাকায় পৌঁছাতে প্রায় অনেক রাত হয়ে গেল। তাই আর সেদিনের মতো কোনো কাজ না করে স্যারের সাথে একটা ভালো হোটেল থেকে খেয়ে দিয়ে ওখানেই থেকে গেলাম। রাতে বিছানায় ঘুমাতে গিয়ে আবার পাগলিটার কথা মনে পড়ে গেল। আচ্ছা, পাগলিটা কি এখনও সে আগের মতো আছে, নাকি আরও বেশি সুন্দর হয়েছে? আমার কথা কি এখনও ওর মনে আছে? আমার মতো কি সারাক্ষণ আমার ভাবনাগুলোর সাথে পড়ে থাকে, নাকি স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে? হয়তোবা সেটাই হবে। এতদিন হয়তো আমার সব পুরনো স্মৃতিগুলো ভুলে গেছে, আর মনে রাখবেই বা কেন? ওকে ছেড়ে যাওয়ার তো কোনো কম সময় হলো না। আজকে প্রায় 4 বছর হয়ে গেছে। এতদিন তো আর আমার আশায় পড়ে থাকবে না সে। এই 4 বছরে আমার সাথে অনেক কিছু ঘটেছে, অনেক ঝড় সামলাতে হয়েছে। কিন্তু তারপরেও হাজার কষ্ট সহ্য করে নিজের পড়াশোনা চালিয়ে গেছি। তারপর পড়াশোনা শেষ করে এই কোম্পানিতে কাজ করা শুরু করি। একসময় আমার কাছে কিছু ছিল না,
যার জন্য আমায় আমার ভালোবাসার মানুষটাকে চিরদিনের জন্য হারাতে হয়েছে। কিন্তু আজকে আমার কাছে মোটামুটি সব কিছু আছে, নেই শুধু সেই মিশু পাগলিটা। এসব কথা মনে হতেই আবার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রাতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে এমডি স্যারের ফোনে আমার ঘুম ভেঙে গেল। জি স্যার বলুন। ঘুম থেকে উঠছ? জি না, এখনো উঠিনি, তবে এখনই উঠছি। থাক, তাড়াহুড়া করার দরকার নেই। তুমি বরং ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও, তারপর আমার সাথে দেখা করো। আজকে একটা জরুরি মিটিং আছে। ওকে স্যার। ফ্রেশ হয়ে চলে গেলাম স্যারের সাথে দেখা করতে। সেখানে গিয়ে স্যার আমাকে অনেক লোকের সাথে মিট করিয়ে দিলেন। মিটিং শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মিটিংটা ভালোই হয়েছে। যে কাজের জন্য আমরা এসেছিলাম সেটা ঠিকঠাক মতোই শেষ। এমডি স্যার অনেক খুশি আমার উপর। শোনো শাকিল সাহেব, জি স্যার বলুন। যে কাজের জন্য এখানে আসা সেটা শেষ হয়ে গেল। তোমার কাজের জন্য আমি অনেক খুশি। সাথে আমার ওই বন্ধু যদি একটু সমস্যার কারণে মিটিংয়ে আসতে পারেনি। ধন্যবাদ স্যার। শোনো, আমরা কালকে এই খুশিতে আমার বন্ধুর বাসায় একটা ছোটখাটো একটা পার্টির আয়োজনের ব্যবস্থা করেছি। কালকে তুমিও আমাদের সাথে সেই পার্টিতে থাকছো। কিন্তু স্যার আমি আপনাদের মাঝে থেকে কি করব? কি করবে মানে? আমরা ওখানে যা করব তুমিও সেটাই করবে। শোনো, আমি আর এত কিছু শুনতে চাই না, যা বললাম তাই করবে। জি স্যার। তাহলে এখন হোটেলে গিয়ে রেস্ট করো। পুরো দিন অনেক খেটেছো তুমি। যাও, এখন গিয়ে আরাম করো। জি। স্যারের সাথে আরও কিছু কথা বলে হোটেলে চলে এলাম। মাথাটা একটু মোটামুটি ফ্রি। কিছুদিন ধরে নিজের মাঝে একটা চাপ অনুভব করছিলাম, সেটা আর এখন নেই। রুমে এসে আগে গোসল করে নিলাম, তারপর হালকা কিছু খেয়ে নিয়ে ফোনে বাসায় মা ও বোনের সাথে কথা বলে আবার বাইরে চলে এলাম। কেন জানি এখন আমার মিশু পাগলিটার কথা খুব মনে পড়ছে। বারবার শুধু ওর মায়াভরা মুখটা দেখার ইচ্ছা জাগছে মনের ভেতরে। না জানি পাগলিটা এখন কি করছে। হয়তোবা এখন নিজের স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে, আর নয়তোবা এখনও যদি আমায় বলতে না পারে তাহলে রাতের আধারে বিছানার এক কোনায় শুয়ে শুয়ে আমার কথা ভাবছে, ঠিক আমার মতো। আমি যেমন এখনও প্রতি রাতে ওর কথা না ভেবে ঘুমোতে পারি না, তবে আমার মনে হয় না সে এখনও আমায় মনে রেখেছে। সময় তো আর কম হলো না, অনেক দিন হয়ে গেছে। পরের দিন সকালবেলা এমডি স্যারের সাথে বের হলাম পার্টিতে যাওয়ার জন্য। হোটেল থেকে বের হয়ে চলে এলাম একটা মোটামুটি বিশাল বাসায়। যদিও রাতের বেলা, কিন্তু তারপরেও কেন জানি বাসাটা আমার খুব চেনা চেনা লাগছিল। কিন্তু কেন আমি আর সেদিকে খেয়াল করলাম না। শাকিল সাহেব, চলুন আপনাকে আমার বন্ধুর সাথে পরিচয় করে দেই। জি স্যার। তারপর তিনি নিয়ে গেলেন তার বন্ধুর কাছে। তবে লোকটা তখন অন্য আরেকজনের সাথে উল্টো দিকে মুখ করে কথা বলছিল। রফিক, এই হলো সে যার কথা তোকে বলেছিলাম। কই? নিশ্চয় বাবার চোখে আমার দিকে চেয়ে আছে। এদিকে লোকটা আমার দিকে ফেরার সাথে সাথে আমিও অবাক হয়ে যাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না ওনাকে দেখে। উনি এখানে কি করে এলেন? তার মানে এমডি স্যারের বন্ধু তাহলে ইনি। আসসালামু আলাইকুম স্যার, সাধারণভাবে কথা বললাম। নিশ্চয় এখন আমার দিকে চেয়ে আছে। কিরে, ছেলেটা তোকে সালাম দিল, জবাব দিচ্ছিস না কেন? কি হলো? ও হ্যাঁ, বল। এই হলো শাকিল, যার কথা তোকে বলেছিলাম। ও আচ্ছা, এই হলো তাহলে সেই ছেলে। তা কেমন আছো বাবা? জি স্যার, ভালো। তো শাকিল সাহেব, আপনি তাহলে এখন গিয়ে পার্টি এনজয় করুন। জি। আর সেখানে থাকলাম না, সরে এলাম তাদের সামনে থেকে। এতদিন ধরে যে প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম সেটা তাহলে মিশুর বাবারই ছিল, আর সেটা আমি এতদিনও বুঝতে পারিনি। তার জন্যই তো বলি বাসাটা তো চেনা চেনা লাগছিল কেন। আর কিছু ভালো লাগছে না, মাথাটা কেমন যেন ব্যথা করা শুরু করে দিল। চুপচাপ একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। হঠাৎ খেয়াল করলাম মিশুর বাবা যেহেতু এখানে আছে তাহলে নিশ্চয়ই মিশুও আছে। আর বসে না থেকে চুপি চুপি পুরো পার্টিতে মিশুকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ওর দেখা পেলাম না। হয়তো সে এখানে শ্বশুরবাড়ি থেকে এখনও আসতে পারেনি। তবে বারবার কেন জানি মনটা মিশুকেই খুঁজছিল। কাকে খুঁজছো বাবা? জি না স্যার, কাউকে না, এমনিতেই শুধু বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। ও, আমি ভাবলাম তুমি মনে হয় কাউকে খুঁজছো। জি না, তেমন কিছুই না। চলে আসছিলাম আবার হঠাৎ পেছন থেকে। শাকিল, একটু দাঁড়া বাবা। জি স্যার বলুন। দয়া করে আমাকে মাফ করে দাও বাবা। আমি নিজে যে অন্যায় করেছি তোমার সাথে তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তারপর আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আরে স্যার, ছি, এটা আপনি কি করছেন? কিসের জন্য ক্ষমা চাইছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে অন্যায় আমি তোমার সাথে করেছি, মেয়েছের করেছি, সেই ভুলের ক্ষমা চাইছি। দয়া করে আমাকে মাফ করে দাও। কতদিন ধরে এই অন্যায় পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অনেক খুঁজেছি তোমাকে কিন্তু পাইনি, তবে আশা ছেড়ে দেয়নি। আমি জানতাম একদিন না একদিন তোমার সাথে দেখা হবে, ঠিকই হবে, ঠিক যেমনটা আজকে হয়ে গেল। দেখুন স্যার, আপনার উপর আমার রাগ অভিমান কোনো কিছুই নেই। যেটা ছিল সেটা অতীত। আমি আর অতীতকে মনে করতে চাই না। সেদিন আপনি আপনার জায়গায় ঠিক ছিলেন, আমি আমার জায়গায় ঠিক ছিলাম। এতে কারো কোনো দোষ নেই। তাই অযথা নিজের
আমাকে দোষ দিবেন না। না বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যে ভুলের মাসুল এখনো দিতে হচ্ছে। ভুলের মাসুল মানে কিসের কথা বলতে চাইছেন আপনি? কিছু না বলে চুপচাপ চোখের পানি মুছলেন। কি হলো বলুন, কিসের কথা বলতে চাইছেন আপনি? আমার সাথে চলো, তোমাকে আমি দেখাচ্ছি। কোথায় যাব আমি আপনার সাথে? আমি এখন কোথাও যেতে পারবো না। দয়া করে একটিবার চলো, শুধু একটিবার আমার সাথে চলো। কিন্তু না করো না প্লিজ বাবা। চলুন। উনি আমাকে ওনার সাথে করে গাড়িতে উঠিয়ে প্রায় আধা ঘন্টা পর একটা বাসার মধ্যে নিয়ে এলেন। এখানে কেন নিয়ে এলেন আমায়? আর কার বাসা এটা? এটা আমাদেরই বাসা, আর এখানে নিয়ে এলাম তার একটা কারণ আছে, ভিতরে গেলে বুঝতে পারবে। আর কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? না কিছু না, ভিতরে চলো। বাসার ভেতরে ঢুকে পড়লাম। বাসাটা মোটামুটি অনেক সুন্দর করে সাজানো। উনি আমাকে একটা রুমের কাছে নিয়ে গেলেন। যাও বাবা, রুমের ভিতরে যাও। রুমের ভেতরে গিয়ে কি করব? কে আছে ওই রুমের মধ্যে? কিছু না বলে চুপচাপ চোখের পানি মুছতে লাগলেন। ওনাকে এভাবে কাঁদতে নিজের মনের মাঝে কেমন খটকা লেগে গেল। কেন জানি বুকের মাঝে অজানা একটা ভয় কাজ করা শুরু হয়ে গেল। আমি আর কিছু না ভেবে আস্তে করে রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। রুমের মধ্যে কাউকে দেখতে পেলাম না, তবে হঠাৎ বিছানার দিকে তাকিয়ে খানিকটা অবাক হয়ে যায়। এখানে কে জানি গুটিসুটি হয়ে শুয়ে আছে। আমি শুধু কিছু জিজ্ঞেস করতে যাবো, ঠিক তখনই ওটা কে? এটাই তো ভাবছো? কে উনি? যাও নিজে গিয়ে দেখো। আচ্ছা থাক, আমি ডাক দিচ্ছি। মিশু মামুনি। মিশু? মিশু কথাটা শুনেই বুকের মাঝে ধুপ করে উঠল। এর মানে বিছানায় যে শুয়ে আছে ওটা মিশু? কিন্তু এই রকম অবস্থা কেন? আমি কিছু বলার আগে মিশুর বাবা নিজে মিশুকে ঘুম থেকে জাগালেন। এতক্ষণ ধরে আমি মিশুর মুখটা দেখিনি। ও যখন বিছানা থেকে উঠে চিৎকার করতে করতে আমার দিকে ফিরলো, তখন নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। এই কি অবস্থা হয়েছে ওর? শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। কাপড় চোপড়ের বেশ দেখলে মনে হবে পাগলির মতো। ঘুম থেকে জাগার সাথে সাথে বিছানায় যা কিছু ছিল সেই সব নিয়ে নিজের বাবার দিকে ছুঁড়ে মারতে লাগলো। আই বাজে লোক, তুমি এখানে কি করছো? যাও বলছি এখান থেকে, আমি এখন ঘুমাবো। আরে এমন করিস না, আমার কথা শোন। ছাড়ো বলছি আমাকে, ছোবে না আমাকে, তুমি খুব খারাপ, যাও এখান থেকে। আমার কথাটা শোন, দেখ আমি তোর জন্য কাকে নিয়ে এসেছি। না, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি খুব বাজে, খুব খারাপ তুমি। আমি থাকবো না তোমার কাছে। কি হয়েছে মিশু, ও এমন ব্যবহার করছে কেন? নিশ্চুপ, শুধু কাঁদছেন। কি হলো জবাব দিন। সেদিন তুই হাসপাতাল থেকে চলে যাওয়ার পর এমন অবস্থা। সেদিনের পর থেকে মানে কিসের কথা বলছেন আপনি? সেদিন তোমায় হাসপাতালে ভর্তি করে দিয়ে বাসায় ঢোকার আগে দারোয়ানের কাছে দেওয়া তোমার চিঠিটা পায়। তারপর সেই চিঠিটা পড়ার সাথে সাথে আমার কাছে এসে সব সত্য কথা জানতে চায়। প্রথমে আমি না স্বীকার করি, কিন্তু একসময় মিশুর সাথে না পেরে সব সত্যি কথা বলে দিই। তারপর? সব সত্যি কথা জানার পর মেয়েটা আমার অনেক কান্নাকাটি করে, নিজেকে বারবার ধিক্কার দিতে থাকে। তারপর এক সময় দৌড়ে বাসা থেকে বের হয়ে হাসপাতালে তুমি যেন ভর্তি ছিলে সেখানে চলে যায়, কিন্তু সেখানে এসে তোমাকে হাসপাতালে নেই। ততক্ষণে তুমি হাসপাতাল ছেড়ে চলে গেছো। পাগলি মেয়েটা আমার সেদিন তোমার পুরো হাসপাতাল পাগলের মতো খুঁজছে, কিন্তু কোথাও পায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তোমার সাথে দেখা পায়নি। তখন হাসপাতালের মেঝেতে বসে পাগলের মতো কান্না জুড়ে দেয়। কাঁদতে কাঁদতে এক সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে যখন জ্ঞান ফেরে তখন থেকে এই রকম ব্যবহার করে। জানো বাবা, সেদিনের পর থেকে মেয়েটা আর আমার সাথে কোনো কথা বলে না, সারাক্ষণ নিজে সবার থেকে দূরে রাখে, রুম থেকে বের হয় না, আর আমাকে দেখলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, ঠিক এখন যেমনটা দেখলে। আমার পাগলিটা এমন অবস্থা দেখে মনটা আর মানতে চাইছে না। কি অবস্থা হয়েছে মেয়েটার! আগে সেই চিরচেনা মিশুর সাথে এই মিশুর কোনো মিলই নেই। নিজের চোখের পানি আর বেঁধে রাখতে পারলাম না। নিজে না চাইলেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তুমি একমাত্র আশা বাবা, তুমি ছাড়া আমার মেয়েকে কেউ ঠিক করতে পারবে না। মিশুর বাবা বাথরুমের দরজার কাছে গিয়ে মিশুকে ডাকতে লাগলো, কিন্তু মিশু কোনো দরজা খুলছিল না। আম্মু দরজাটা খোল না। না, আমি দরজা খুলবো না, তুমি এখান থেকে যাও বলছি। দেখ মা, পাগলামি করিস না, দরজাটা খোল, একবার বাইরে এসে দেখ তো কাকে নিয়ে এসেছি। আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি এখান থেকে চলে যাও ব্যাস। এভাবে অনেকক্ষণ ধরে মিশুর বাবা মিশুকে ডাকলেন, কিন্তু মিশু কোনো কথা শুনছিল না। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে নিজে তার কাছে গেলাম। তারপর নিজে দরজার কাছে গিয়ে ডাকতে লাগলাম। প্রথমে হালকা করে দরজায় ধাক্কা দিলাম, কিন্তু মিশু কোনো আওয়াজ দিল না, উল্টো ভেতর থেকে চিৎকার শুরু করে দিল। মিশু, এই মিশু, পাগলিটা দরজা খোলো। দরজা খুলতে বললাম না? বাইরে এসে দেখো আমি এসে গেছি। কি হলো, দরজা খুলবে না নাকি আমায় চিনতে পারছো না কোনটা? এভাবে আর চুপ থাকলো না, সাথে সাথে মিশু দরজা খুলে দিল। তারপর আস্তে করে বাইরে এলো। বাইরে এসে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে বাচ্চাদের মতো চুপচাপ নিচে বসে কাঁদতে লাগলো। মুখ দিয়ে ওর কোনো কথা বের হচ্ছে না, শুধু সমানে কেঁদেই যাচ্ছে। এদিকে ওকে দেখে আমারও চোখ দিয়ে বৃষ্টি ঝরতে শুরু করলো। দুজন দুজনের দিকে তাকিয়ে শুধু কাঁদছি। আমি আর দাঁড়িয়ে না থেকে আস্তে করে ওর কাছে গেলাম। শুধু ওর কাছে গিয়ে
দাঁড়িয়েছি, সাথে সাথে হামাও করে কাঁদতে কাঁদতে আমায় জড়িয়ে ধরলো। আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না, শক্ত করে বেঁধে নিলাম নিজের বাহু ডোরে। কোথায় ছিলে তুমি এতদিন? আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? জানো কত খুঁজেছি আমি তোমাকে। কেন চলে গিয়েছিলে তুমি? আমার কথা কি তোমার একটাবারও মনে পড়েনি? তোমার কথা মনে পড়বে কি করে? সারাক্ষণ তো তুমি আমার মনের মধ্যেই থেকে গিয়েছিলে। তাহলে ছেড়ে চলে গিয়েছিলে কেন? তখন পরিস্থিতিটা এমন ছিল, ওটা করা ছাড়া আমার তখন আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না? একটাবার আমাকে জানানোর দরকারও মনে করনি। জানো কত কষ্ট হয়েছে আমার, কত খুঁজেছি তোমাকে, কিন্তু কোথাও দেখা পাইনি তোমার। কত রাত তোমার আশায় জেগে জেগে কাটিয়েছি, কিন্তু কোনোদিন তুমি আমার কাছে আসোনি। সেদিন সব জানার পর যখন তোমার কাছে হাসপাতালে গেলাম, তখন তোমাকে পেলাম না। জানো কতখানি আঘাত লেগেছিল আমার বুকের মাঝে। সেজন্য আমি সরি, কিন্তু তোমার এই অবস্থা কেন? না বাবা, মেয়েটা কোনো খাওয়া দাওয়া ঠিক মতো করে না। এদিকে মিশু নিজে বাবাকে দেখে সাথে সাথে রেগে গেল। এই খারাপ লোকটা এখানে কি করছে? একে তুমি এখান থেকে বের করে দাও। এর জন্যই আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। এভাবে কেন বলছো? উনি তোমার বাবা হন। বাবা? না, আমার কোনো বাবা নেই। উনি আমার বাবা হলে নিজের মেয়ের সাথে কোনোভাবে এমনটা করতে পারতেন না। আমি ওনাকে নিজের চোখের সামনে দেখতে চাই না। তুমি তাকে চলে যেতে বলো। হয়েছে, আর বলতে হবে না। ওসব কিছু নিয়ে আর ভেবো না, ওনাকে ক্ষমা করে দাও। যা হওয়ার তো হয়েই গেছে, অযথা তাকে আর কষ্ট দিয়ে লাভ কি? কিন্তু আবার কিন্তু? আচ্ছা ঠিক আছে, তবে এর পরের বার যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, তাহলে কিন্তু আমি আর তাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তবে এর পরের বার যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, তাহলে কিন্তু আমি আর তাকে ছাড়বো না। এবার পাগলিটা অনেকক্ষণ ধরে বুঝিয়ে শান্ত করলাম। অনেকক্ষণ ধরে মেয়েটা আমায় জড়িয়ে ধরে কাঁদলো। হয়েছে, এবার ছাড়ো আমায়। কেন ছাড়বো? কেন? আরে আমি যাবো না নাকি? অনেকক্ষণ ধরে জড়িয়ে ধরে আছে, এবার তোমায় যেতে হবে নাকি? না, আমি ছাড়বো না। তুমি এখন আমাকে ছেড়ে কোথাও যাবে না। আরে পাগলি, আমি কি বলেছি যে একেবারে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? আমি শুধু বললাম এখন বসের কাছে যাব। অনেকক্ষণ হলো তার কাছ থেকে এখানে এসেছি, এবার তোমায় যেতে হবে, তাই না? না বললাম না? তুমি আর কোথাও যাবে না। আমি তোমাকে এক মুহূর্তও ছাড়বো না। এবার যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি বাঁচতে পারবো না। সাথে সাথে আর বলতে দিলাম না, মুখটা চেপে ধরলাম। কী সব পাগলির মতো কথা বলছো? এসব কথা কোনোদিন মুখে আনবে না। তাহলে তুমি চলে যেতে চাচ্ছ কেন? পাগলি, এখন যাই, কাল সকালে আবার আসবো। কান্না করছো কেন? বেশি চিন্তা করো না, আমি তোমায় ছেড়ে আর কখনো কোথাও যাব না। কাল সকালবেলায় আমি আবার তোমার কাছে চলে আসবো, কিন্তু এখন আমায় যেতে দাও প্লিজ। না, আমিও যাব তোমার সাথে। চলো, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। আরে ধুর, কী সব উল্টাপাল্টা কথা বলছো? আমার সাথে গিয়ে তুমি কি করবে? তাছাড়া তোমার শরীরও ভালো নেই। এখন তুমি শুয়ে থেকে রেস্ট নাও, চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। না, আমি এখন কিছু খাবো না। আমি তোমার সাথে যাব। দেখো, এভাবে জেদ করো না প্লিজ। বললাম তো কালকে সকালে আবার আসবো। এখন চুপচাপ খেয়ে নাও। তুমি যে রকমের শুকিয়ে গেছো, দেখতে অনেক খারাপ লাগছে। আর তোমাকে জানিয়ে রাখি, আমার কিন্তু পাতলা মেয়ে একদম পছন্দ না। সো ভালো করে খেয়ে দিয়ে আগে মোটা হও, না হলে কিন্তু আমি আবার চলে যাব। বললাম না তুমি আর কোথাও যাবে না? বারবার চলে যাওয়ার কথা কেন বলছো? আমি তোমাকে কোথাও যেতে দিব না। তাহলে বলো, এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজের খেয়াল রাখবে। গুড। এবার আগে গিয়ে খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়বে। কিন্তু আবার কিন্তু? মিশু আর কিছু বললো না। খাবার এনে ওকে নিজ হাতে খাইয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ ওর সাথে গল্প করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমার এমডি স্যারের কাছে চলে এলাম। এদিকে আমি যাওয়ার আগেই মিশুর বাবা এমডি স্যারকে সব কিছু বলে দিয়েছেন, তাই আমাকে আর বেশি কিছু বলতে হয়নি। ওনার ওখান থেকে সোজা হোটেলে চলে এলাম। এখন মনটা অনেক হালকা লাগছে। হোটেলে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর হালকা কিছু খেয়ে শুধু বিছানায় গিয়ে নিজের শরীরটা এলিয়ে দিয়েছি। ঠিক সেই সময় কে যেন দরজায় ধাক্কানো শুরু করে দিল, আর শুয়ে থাকা হলো না। গেলাম দরজা খোলার জন্য, তবে ভেবে পাই না এত রাতে কে দরজা ধাক্কাচ্ছে। আমি বেশি কিছু না ভেবে দরজাটা খুললাম। দরজাটা খোলার সাথে সাথে কিছু একটা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। কিন্তু কে জড়িয়ে ধরেছে? তাকে নিজের কাছ থেকে সরিয়ে মুখটা দেখে আমি তো পুরাই অবাক। এখন এত রাতে মিশু এখানে? বাইরে তাকিয়ে দেখি মিশুর বাবা দাঁড়িয়ে আছেন। আরে কী ব্যাপার, তুমি এখন এখানে? ও নিশ্চুপ, শুধু শক্ত করে জড়িয়ে ধরে আছে। আরে কী ব্যাপার, তুমি কথা বলছো না কেন? আর বলো না বাবা, তুমি চলে আসার পর মেয়েটার ঘুম ভেঙে যায় এবং তোমাকে ওখান থেকে দেখতে না পেয়ে তখনই সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মেয়েটাকে অনেক করে বোঝালাম, কিন্তু মিশু কোনো কথা তোমাকে ছাড়া কোনো কিছু বুঝতে চাইছিল না। তাই শেষে কোনো উপায় না পেয়ে ওখান থেকে নিয়ে এলাম। এখন থেকে এখানেই থাকে, আমি কাল সকালে আসছি। জি। মিশুর বাবা মিশুকে এখানে রেখে চলে গেলেন। এদিকে পাগলিটা সেই তখন থেকে আমায় জড়িয়ে ধরে কেঁদেই চলেছে।
আরে কি ব্যাপার, তুমি এখনো কাঁদছো কেন? আর এই রকমের পাগলামি কেউ করে? তুমি আমাকে ওখানে একা রেখে পালিয়ে এসেছিলে কেন? জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে দেখতে না পেয়ে, কত কষ্ট হচ্ছিল আমার। আমি তো ভেবেছিলাম আবার বুঝি তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি বোধহয় আবার তোমাকে হারিয়ে ফেললাম। পাগলি, তাই বলে এমন করতে হবে? আমি তো তোমাকে বলছিলামই যে কাল সকালে তোমার কাছে যাব, তাহলে এমন কেন করলে? আমি এত কিছু জানি না, তোমাকে আমি আর একা ছাড়বো না, সারাক্ষণ তোমাকে চোখে চোখে রাখবো। তুমি আমাকে রেখে এক মুহূর্তও কোথাও যেতে পারবে না, সারাক্ষণ তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকবো। বুঝেছি, এবার আমায় ছাড়ো, অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমাবে। এই বলে ওকে নিজের থেকে ছাড়াতে গেলাম। না, আমি এখন তোমাকে ছাড়ছি না, আমি এভাবেই তোমাকে জড়িয়ে ধরে এখানে দাঁড়িয়ে থাকবো। মেয়েটা বলে কি এভাবে আবার দাঁড়িয়ে থাকা যায়? কোনো উপায় না পেয়ে ওকে কোলে করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তুমি তাহলে এখন ঘুমাও, আমি পাশের রুমে আছি। পাশের রুমে মানে? বললাম না তুমি কোথাও যাবে না, তুমিও আমার পাশে এখানে ঘুমাও। আরে পাগলি, আমি কি কোথাও চলে যাচ্ছি নাকি? আমি তোমার পাশের রুমেই থাকবো। এভাবে বাচ্চা মেয়ের মতো করছো কেন? আচ্ছা চলো, আমিও তোমার সাথে পাশের রুমে গিয়ে ঘুমাবো, কিন্তু তারপরেও তুমি আমাকে একা ছেড়ে কোথাও যাবে না। বুঝলাম, একে কোনোভাবে বোঝানো যাবে না। দেখো, আমি একটা অবিবাহিত পুরুষ, একজন অবিবাহিত পুরুষ মানুষ হয়ে কীভাবে তোমার সাথে থাকি বলো? লোকে শুনলে খারাপ বলবে। তার চেয়ে বরং তুমি এখন এখানে একা ঘুমাও, পরে না হয় পরেরটা দেখা যাবে। লোকে কে কি বললো এটা আমার কিচ্ছু যায় আসে না, তুমি এখন আমার সাথে ঘুমাবে, ব্যাস। হয়েছে, চলো। শেষ আর কোনো উপায় না পেয়ে মিশুর পাশেই শুতে হলো। এদিকে আমি ওর পাশে শোয়ার সাথে সাথে পাগলিটা আমাকে বাচ্চা মেয়েদের মতো শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর আমার বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে রইল। আমিও আর কিছু না ভেবে পাগলিটা মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। এভাবে কতক্ষণ ছিলাম বলতে পারবো না। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একসময় ঘুমিয়ে পড়ি। সকালবেলা ফোনের অ্যালার্মে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর হঠাৎ বুকে তাকিয়ে দেখি মিশু বাচ্চাদের মতো মুখে আঙ্গুল দিয়ে আমার বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে। ওকে এভাবে দেখতে অন্যরকম লাগছিল। অনেকক্ষণ ধরে ওর দিকে চেয়ে থাকলাম। মনে হচ্ছিল পাগলিটাকে সারা জীবন এভাবে দেখে দেখে পার করে দেই, কিন্তু সেটা আর হলো না। বাইরে সূর্যের আলো মিশুর মুখে পড়ার কারণে হঠাৎ করে পাগলিটার ঘুম ভেঙে যায়। আধো ঘুম ভাঙা চোখে প্রথমে একবার আমার দিকে তাকালো, তারপর অদ্ভুত একটা মায়াবী হাসি দিয়ে আবার আমার বুকে নিজেকে আবদ্ধ করে নিল। শুভ সকাল পাগলি। শুভ সকাল। ঘুম কেমন হলো তোমার? কোথায় ঘুমালাম, আমি তো এখন আবার ঘুমাবো। না থাক, এখন আর ঘুমানোর দরকার নেই। তার চেয়ে বরং এখন চলো গিয়ে ফ্রেশ হয়ে নেবে। থাকি না আরো কিছুক্ষণ এভাবে? সেটা আর হচ্ছে না। এরপর মিশুকে বিছানা থেকে তুলে ওয়াশরুমে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম। ও ফ্রেশ হয়ে এলে আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর ওকে নাস্তা করিয়ে বাইরে বের হলাম মিশুদের বাসায় যাওয়ার জন্য। পাগলিটাকে ওর বাসায় নামিয়ে দিয়ে এমডি স্যারের সাথে দেখা করতে গেলাম। শাকিল সাহেব, আপনি এসে গেছেন? জি স্যার। ভালোই হলো, আমি শুধু আপনাকে ফোন করতে চাইছিলাম। কেন স্যার? শুনুন, আমরা এখানে যে কাজের জন্য এসেছিলাম সেটা তো পূরণ হয়ে গেল, তাই আমি ভাবছি আজকে রওনা দেব। জি স্যার, ঠিক আছে, তাহলে কখন রওনা দেবো আমরা? আমরা না, শুধু আমি। তোমার এখন যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখান থেকেই থাকো। আমার বন্ধু তোমার ব্যাপারে সব কিছু বলেছে। দেখো, আগে যা হয়েছে হয়েছে, ওসব নিয়ে মন খারাপ করে থেকো না, সব কিছু আবার নতুন করে শুরু করো। জি। আর শোনো, তুমি আর আমারও এখানে যেও না, আমরা এখানে যে কোম্পানিটা চালু করেছি সেটা তুমি থাকবে। জি স্যার। এখন তাহলে আমি যাই, আমার আবার যাওয়ার আগে কিছু জরুরি কাজ শেষ করতে হবে। কি জরুরি কাজ স্যার? আমাকে দিন, আমি করে এনে দিচ্ছি। ঠিকই বলছো, চলো তুমিও সাথে চলো। এমডি স্যারের সাথে চলে গেলাম। ওনার কাজ শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ওনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে মিশুদের বাসায় চলে আসলাম। এরই মাঝে পাগলিটা আমায় অনেকবার ফোন করেছে। এমডি স্যার সাথে ছিলেন তাই ফোনটা ধরতে পারিনি। না জানি মিশু বাসায় কি অবস্থা করে রেখেছে। তবে না, আমি যেমনটা ভেবেছিলাম তেমন কোনো কিছুই হয়নি, পুরো বাড়ি শান্ত রয়েছে। ও, তুমি এসে গেছো বাবা? জি। মিশু কোথায়? আর বলো না, তুমি যাওয়ার পর সে তখন থেকে তোমায় ফোন করে যাচ্ছে আর বারবার বলছে তুমি কখন আসবে। তার উপর তুমি নাকি ওর ফোন তুলছো না। অনেকক্ষণ ধরে মেয়ে তোমার আশায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। আসলে মিশু যখন আমায় ফোন করেছিল তখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। এমডি স্যার তখন আমার সাথে ছিলেন, তাই আর মিশুর ফোন রিসিভ করতে পারিনি। আমি জানি বাবা, যাও গিয়ে মেয়েটার সাথে দেখা করো, না হলে ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করবে।
ওনার ওখান থেকে সোজা মিশু রুমে চলে গেলাম। রুমে এসে দেখি পাগলিটা চুপচাপ বিছানায় এক কোনায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। চক্ষু মুখ দেখে বুঝতে আর বাকি নেই পাগলিটা ঘুমানোর আগে অনেক কেঁদেছে। ওকে এভাবে শুয়ে থাকা দেখতে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে। আমি আর দাঁড়িয়ে না থেকে চুপচাপ ওর মাথার কাছে গিয়ে বসলাম। মাথার চুলগুলো এসে ওর মুখটা ঢেকে দিয়েছে। আস্তে করে চুলগুলো সরিয়ে দিলাম, তারপর চুপচাপ পাগলিটার কপালে চুমু এঁকে দিলাম। ব্যাস, তাতেই হয়ে গেল। সাথে সাথে মিশুর ঘুম হয়ে গেল। আদো ঘুম ঘুম চোখে প্রথমে আমার দিকে চেয়ে থাকলো, তারপর হুট করে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। আরে পাগলি, কাঁদছো কেন? আমি তো এসে গেছি, তাই না? আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে তুমি? সেই তখন থেকে তোমার আশায় বসে আছি, কিন্তু তুমি নেই। তারপর আমার ফোনও তুলছিলে না। ফোন না তোলার জন্য আমি অনেক সরি। আসলে তুমি যখন ফোন করেছিলে তখন আমি একটু জরুরি কাজে ব্যস্ত ছিলাম, তাই আর তোমার ফোন তুলতে পারিনি। সরি। তাই বলে আমার ফোন তুলবে না? সরি বললাম তো। আর কখনো যেন এমন না হয়। কিছুক্ষণ পর, এবার বলো, রাতে ডিনার করেছো? না, করিনি। তুমি খাইয়ে দিবে বলে সে কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি। কি, এখনো তুমি ডিনার করোনি? কত রাত হয়েছে জানো? আর তুমি এখনো ডিনার করো নাই? তো তুমি এত দেরিতে কেন এলে? আচ্ছা ঠিক আছে, আমি আবারও সরি। এবার চলো, ডিনার করবে। না, আমি এখন এখান থেকে কোথাও যাব না, সাথে তুমিও। এটা আবার কেমন কথা? খাবার না নিয়ে আসলে খাবে কি করে? আমি আব্বুকে বলে দিয়েছি, উনি নিয়ে আসবে। অযথা ওনাকে ডাকার কি দরকার বলো? তার চেয়ে বরং ভালো আমি নিজেই যাই। না, তুমি এখন এখান থেকে কোথাও সরবে না। দরকার হলে আমি এখন না খেয়ে থাকবো। তুই না হয় না খেয়ে থাকলে, কিন্তু আমি তো পারবো না। আমি সেই বিকাল থেকে কিছু খাইনি, প্রচন্ড খিদা পেয়েছে আমার। কি, তুমি বিকেল থেকে কিচ্ছু খাওনি? এজন্যই তো বলি তোমাকে দেখতে এরকম শুকনো শুকনো কেন লাগছে। তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। আরে না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি শুয়ে থাকো, আমি নিজেই যাচ্ছি। বললাম না আমি যাব। তুমি এই রুম থেকে কোথাও নড়বে না। এরপর পাগলিটা আমায় বসিয়ে রেখে নিজে চলে গেল খাবার আনার জন্য। আমিও আর কি করব, ওর কথা মতো চুপচাপ সেখানেই বসে রইলাম। হঠাৎ এরই মাঝে মিশুর বাবা রুমে এলেন। তোমার সাথে কিছু জরুরি কথা ছিল বাবা। জি আঙ্কেল, বলুন। দেখো বাবা, পাগলি মেয়েটাকে আমাকে অনেকদিন পর এরকম হাসি খুশি দেখলাম। মেয়েটার 4 বছরে অনেক কষ্ট সহ্য করেছে, অনেক চোখের পানি ঝরিয়েছে। আমি চাই না সেটা আবার ফিরে আসুক। আর এবার যদি তুমি ওর কাছ থেকে হারিয়ে যাও তাহলে হয় মেয়েটা আমার প্রাণে বাঁচবে না। তাই বলছিলাম কি, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে মিশুর সাথে তোমার বিয়েটা দিয়ে দেই। দেখুন আঙ্কেল, আপনি যেটা বলেছেন সেটা ঠিক। মিশুকে আমিও বিয়ে করতে চাই, তবে এখন না। আমায় আগে বাসায় গিয়ে মাকে রাজি করাতে হবে, তারপর না হয় পরে তখন। তার আর কোনো দরকার হবে না বাবা। আমি আজ সকালেই তোমার মায়ের সাথে সব কথা বলে রেখেছি। আর তার মিশুকে অনেক পছন্দ হয়েছে, তিনি এই বিয়েতে রাজি হয়েছেন। কাল বিকালে হাতে হাতে তিনি চলে আসবেন। এখন শুধু তোমার অনুমতির অপেক্ষা। মা যদি রাজি হয়ে থাকে তাহলে তো আর কি বলার মতো কিছুই নেই। তবে আমি এখনই মিশুকে বিয়ে করতে চাচ্ছি না। ও এখন অনেক অসুস্থ, দুর্বল। আগেও ভালো করে সুস্থ হোক, তারপর না হয় বিয়ের কাজটা শেষ করে ফেলা যাবে। না, পরে টরে না, আমি কালকেই তোমাকে বিয়ে করব। আব্বু, তুমি বিয়ের ব্যবস্থা করো। হঠাৎ পেছন থেকে বলল মিশু, কিন্তু তুমি এখন অসুস্থ, আগে ভালোভাবে সুস্থ হও, তারপর না হয় পরে। আমার কোনো সুস্থ হওয়ার দরকার নেই, আমি একদম ঠিক আছি। তোমার সাথে আমার কালকেই বিয়ে হচ্ছে, ব্যাস। আব্বু, তুমি গিয়ে সব ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বললে তাই করছি মামুনি। এরপর তিনি চলে গেলেন। এদিকে মিশু আমার কাছে খাবার প্লেট নিয়ে হাজির। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক রেগে আছে। কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমি আব্বুকে আমাদের ব্যাপারে বিয়ের কথা না করছিলে কেন? দেখো, আমি যা করেছিলাম সব ভেবে চিন্তাতেই করেছিলাম। বিয়ে তো আমি তোমাকে যখন তখন করতে পারবো, এটা কোনো বড় ব্যাপার না। আসলে কথা হচ্ছে তুমি এখন অনেক অসুস্থ, আগে কিছুদিন ভালোভাবে রেস্ট নিয়ে আরাম করো, তারপর না হয় বিয়ের কাজটা শেষ করে ফেলবো। তোমাকে কে বলেছে আমি অসুস্থ? হ্যাঁ, আগে আমি অসুস্থ ছিলাম হয়তো, কিন্তু এখন তুমি ফিরে আসার পর থেকে আবার সুস্থ হয়ে গেছি। তবে এবার যদি তুমি আমার কাছ থেকে হারিয়ে যাও তাহলে হয়তো এমন অসুস্থ হয়ে পড়বো যে আর কোনোদিন কেউ আমাকে সুস্থ করতে পারবে না। কি সব পাগলির মতো কথা বলছো তুমি? আমি আবার তোমায় ছেড়ে কোথায় যাব? এমন কথা আর কোনোদিন মুখে আনবে না। আর বসে না থেকে পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম। সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল। এভাবে কিছুক্ষণ থাকার পর খাবারটা নিয়ে এলে সেটা কি খেতে দেবে নাকি না খাইয়ে রাখার ধান্দা আছে, কোনটা? ঠিকই তো। আচ্ছা দাঁড়াও, আমি নিজে তোমাকে খাইয়ে দিচ্ছি। এরপর মিশু আমাকে নিজ হাতে খাইয়ে দিতে থাকলো। আমিও আর কিছু না বলে চুপচাপ ওর হাতে খেতে থাকলাম।
আজকে অনেকদিন পর এভাবে পাগলিটার হাতে খাচ্ছি, ভাবতেই মনটা ভরে যাচ্ছে। তবে হঠাৎ লক্ষ্য করলাম মিশু আমায় খাইয়ে দিচ্ছে আর আগে ফুঁসছে। কিন্তু কেন? আমি শুধু কিছু জিজ্ঞাসা করতে যাব, ঠিক তার আগেই মিশু আমাকে খাইয়ে দেওয়া বন্ধ করে দিল। কি হলো, খাইয়ে দিচ্ছ না কেন? ভালোই তো লাগছিল। তুমি অনেক খারাপ, আমাকে এতটুকু ভালোবাসো না। কেন, আমি আবার কি দোষ করলাম? আমি আর তুমি একসাথে খাবো বলে নিজেকে খাবার বেড়ে নিয়ে আসলাম, আর তুমি আমাকে না খাইয়ে দিয়ে একা একা আমার হাতে নিজে নিজে গিলে যাচ্ছ। বাহ, এতে আমার কি দোষ বলো? আমি কি করে জানবো তুমি আমার হাতে খেতে যাচ্ছ? তাছাড়া তুমি তো নিজেই তো আরেকটু আগে বললে যে তোমার নাকি এখন খিদে নেই, তাই তো আমি আর তোমার খাবার কথা জিজ্ঞাসা করলাম না। ওটা তো আমি এমনিতে বলেছিলাম, আমি মুখে বললাম আর তুমি সত্যি মেনে নিলে। এতে আমার কি করার আছে বলো? তোমার আর কিছুই করতে হবে না, অনেক আমার হাতে তুলে খেয়েছো, এখন আমাকে খাইয়ে দাও। পাগলি, এটা বললেই তো হয়ে যেত। দাও আমার হাতে, দাও, আমি খাইয়ে দিচ্ছি। নাও। আমার হাতে খাবারের প্লেটটা তুলে দিয়ে বলল। এরপর আর কিছু না বলে চুপচাপ মিশুকে খাইয়ে দিলাম। ওকে খাওয়ানো শেষ হলে পাগলিটা আমাকে বিছানায় শুইয়ে দিয়ে চুপচাপ আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে আর তারপর শুয়ে পড়লো। এভাবে কেটে গেল 2 দিন। এই 2 দিন পাগলিটা আমার সাথে সারাক্ষণ আঠার মতো লেগেছিল, এক মুহূর্ত চোখের নজরের বাইরে যেতে দেয়নি। এরই মধ্যে মা ও ছোট মিশুদের বাসায় চলে এসেছে। তাদের মিশুকে দেখে অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে আমার ছোট বোন লাভলির। আজকে রাতে আমাদের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। আয়োজন তেমন বড়োভাবে করা হয়নি, আমি নিজেই করতে দেইনি। সাধারণভাবে কিছু লোকজন ও বাড়ির মুরব্বীদের নিয়ে কাজী ডেকে বিয়ে পড়ানোর মতো শুধু। পাগলিটা আজকে সকাল থেকে অনেক খুশি, হয়তো আমাদের বিয়ের কথা জানতে পেরেছে। পুরো দিন ছোট বোনের সাথে হাসি খুশি থেকেছে। আজকে আর ওকে খাইয়ে দিতে হয়নি, মার হাতেই খেয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমি এখন পাঞ্জাবি পায়জামা পরে বসে আছি, আর আমার সামনে মিশু। মেয়েটাকে এখন দেখতে অনেক মিষ্টি লাগছে। বিয়ের সাজে ওকে দেখতে একদম লাল পরীর মতো দেখাচ্ছে। কাজী সাহেব এসে খুব ভালোভাবেই আমাদের বিয়ে সম্পূর্ণ করলেন। খুব ভালোই আমারও আর মিশুর বিয়েটা হয়ে গেল। বিয়ে পড়ানো শেষ হলে মিশুর খুশি দেখে কে? পাগলিটা 3 বার কবুল বলার সাথে সাথে সবার সামনে এসে আমায় জড়িয়ে ধরেছিল। এদিকে আমি পড়ে গিয়েছিলাম পুরো মাইন্ড কাট চিপায়, না পারছিলাম মিশুকে কিছু বলতে আর না পারছিলাম সবার হাসি বন্ধ করতে। এখন আমি দাঁড়িয়ে আছি মিশুর রুমের দরজার কাছে। রুমের ভেতরে আমার মিশু পাগলিটা হয়তো এখন চুপচাপ নতুন বউয়ের বেশে বসে আছে। রাত প্রায় অনেক হয়ে গেল, এখন যদি ভেতরে না যায় তাহলে হয়তো আমার কপালে শনি আছে। তার উপর আজকে আবার আমাদের বাসর রাত বলে কথা। তবে কেন জানি এখন ভেতরে যেতে আমার অনেক লজ্জা করছে। তারপরেও বুকে সাহস নিয়ে রুমের দরজাটা খুললাম। কিন্তু এ কি? আমি কাকে দেখছি? এ তো রেগে পুরায় লাল টমেটো হয়ে গেছে। আমাকে দেখে সাপের মতো শুধু ফুঁসছে। আমাকে দেখে আস্তে করে বিছানা থেকে নামলো। আমি তো মনে মনে ভেবে নিয়েছি আজকে আমি শেষ, কিন্তু সেসব কোনো কিছুই হলো না। আমাকে অবাক করে দিয়ে মিশু শাড়ির আঁচল দিয়ে নিজের মাথাটা ঢেকে চুপচাপ আমার কাছে এসে পায়ে সালাম করলো। তারপর গিয়ে আবার আগের জায়গাতে বসলো। ওর এমন কাজে খানিকটা অবাক হলাম বটে, তবে বেশি কিছু ভাবলাম না। রুমের দরজা লাগিয়ে আস্তে করে গিয়ে ওর পাশে বসলাম। যে ওর হাতে হাত ধরবো ঠিক সেই সময় পাগলিটা আমাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর আবার সেই রাগী ভাব ধারণ করে বলল, কোথায় ছিলে তুমি এতক্ষণ ধরে? বাইরে। বাইরে এতক্ষণ ধরে কি করছিলে? কাজে এসে বিয়ে সেই কখন পড়িয়ে গেছে, আর তুমি এখন আমার কাছে আসলে? সরি বললেই হয়ে গেল? জানো আমি সেই কখন থেকে তোমার অপেক্ষায় এখানে একা একা বসে আছি। তো এখন আমায় কি করতে হবে? মিশু আর কিছু না বলে চুপচাপ আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আর কিছু করতে হবে না, চুপচাপ এভাবে আমাকে জড়িয়ে শুয়ে থাকো। মিশুর কথা মতো চুপচাপ ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। এদিকে আমি জড়িয়ে ধরার সাথে সাথে পাগলিটা চুপ মেরে গেল। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম আমার বুকে ভিজে কিছু একটা অনুভব হচ্ছে। সাথে সাথে মিশুকে নিজের বুকে সরিয়ে নিলাম। কিন্তু এ কি, পাগলিটা আমার কাঁদছে কেন? এই কি হলো, তুমি কাঁদছো কেন? না হ্যাঁ বলো না, আমি কি তোমার কাছে কোনো অপরাধ করে ফেলেছি? আচ্ছা যদি করেই থাকি তাহলে অনেক সরি, প্লিজ তুমি কান্না বন্ধ করো। বলো না কি হয়েছে, তোমার কি শরীর খারাপ লাগছে? কোনো কষ্ট হচ্ছে তোমার? কি হয়েছে বলো না। আমার কথা শুনে মিশু আমায় আবারও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার কোনো কিছু হয়নি, আমি এমনিতেই কাঁদছি। এটা আবার কেমন কথা? মানুষ বিনা কারণে কাঁদতে পারে নাকি? পারে, এটা আমার সুখের কান্না, তোমাকে ফিরে পাবার কান্না। পাগলি, এতে কাঁদার কি আছে? আমি তো সারা জীবনই তোমার ছিলাম।
আরও শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। তুমি জানো না, এই কদিন আমি কখনো শান্তির মতো ঘুমোতে পারিনি। মনের মাঝে সারাক্ষণ তোমাকে হারিয়ে ফেলার ভয় কাজ করতো। সারাক্ষণ মনে হতো এই বুঝি আবার তোমাকে আমার কাছ থেকে হারিয়ে ফেলবো। মনের মাঝে সারাক্ষণ এই ভয়টা কাজ করতো। আর ভয় পাওয়ার কোনো দরকার নাই। এই দেখো, আমি তোমার কাছে আছি, আর চিন্তা করো না। আল্লাহ আমার মৃত্যু না দেওয়া পর্যন্ত তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না, তাই অযথা আর চিন্তা করো না। জানো, যখন তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে তখন আমি আর আমার মাঝে ছিলাম না। তখন আমার মাঝে শুধু আমার শরীরটাই পড়েছিল। আত্মরা হয়ে গিয়েছিলাম। নিজের মাঝে বেঁচে থাকার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু তুমি যখন আবার আমার কাছে ফিরে আসলে তখন আবার আমার দেহে আমি আমার প্রাণ ফিরে পেয়েছি। আমি চুপচাপ শুধু মিশুর কথাগুলো শুনছি। এবার যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে সত্যি বলছি আমি আর বেঁচে থাকতে পারবো না। আমার মাঝে দ্বিতীয়বার এত বড় আঘাত সহ্য করার মতো ক্ষমতা অবশিষ্ট নেই। তুমি চলে গেলে সাথে সাথে আমিও চিরদিনের জন্য সব ছেড়ে চলে যাব। আর বলতে দিলাম না, মুখ চেপে ধরলাম। তোমাকে বলেছি না এইসব কথা আর কোনোদিন মুখে আনবে না, তারপরেও কেন বারবার বলছো? মিশু আর কিছু না বলে চুপচাপ আমায় জড়িয়ে ধরে শুয়ে থাকলো। আমি আর কিছু বললাম না। মিশুর কপালে একটা চুমু দিয়ে শুয়ে থাকলাম। এভাবে কখন যে ঘুমিয়ে গিয়েছি বলতে পারবো না। সকালে হঠাৎ শ্বাস না নিতে পেরে ঘুম ভেঙে গেল। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে দেখি মিশু আমার বুকের উপর বসে থেকে আমার নাক চেপে ধরে আসছে। ওর আমার শয়তানি দেখে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। ওর বিশেষ করে সকালবেলা ওর মন মুগ্ধ করার মতো হাসি দেখে আমি আর কিছু না বলে চুপচাপ ওর মুক্তঝরা হাসির দিকে চেয়ে রইলাম। এই কি ব্যাপার, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? দেখছি আমার সকাল সকাল অশান্ত দুষ্টু পরীকে। দেখছি সেই পরীর মুক্তঝরা হাসিকে, যে হাসির কারণে বারবার তোমার প্রেমে পড়ার ইচ্ছে জাগে। অনেক হয়েছে, আর বলতে হবে না। তোমার দ্বারা এত কিছু সম্ভব না। এখন বলো, এতক্ষণ ধরে তুমি ঘুমিয়ে আছো কেন? জানো আমি সে তখন থেকে জেগে আছি। সেজন্য তুমি আমার নাক চেপে ধরবে? আরেকটু হলে তো আমি উপরওয়ালার কাছে চলে যেতাম। সেটা আর হচ্ছে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ও তাই? হ্যাঁ তাই। পাগলি কোথাকার। এই তুমি আমার কপালে কেন চুমু দাও? আমি কি ছোট বাচ্চা নাকি? তুমি তো ছোট বাচ্চাই, তাহলে ছোট বাচ্চাকে কপালে চুমু দিব না তো কোথায় দেবো বলো? আমি মোটেও ছোট বাচ্চা নই। আর আমি তোমাকে দেখাচ্ছি চুমু কোথায় দিতে হয়। ও তাই? তো দেখাও তো দেখি। এরপর কিছুক্ষণ নীরবতা। প্রায় 4 মিনিট পর আমায় ছাড়লো। পুরোই হাঁপিয়ে উঠেছি দুইজনই। দেখলে, এভাবে চুমু দিতে হয়। এরপর থেকে যেন আর ভুল না হয়। না, আর কোনো ভুল হবে না। চলো আরেকবার ট্রাই করি। না, এখন আর কোনো কিছু হবে না। চলো এখন উঠবে। আর এই, তোমার লজ্জা করে না? একজন নতুন জামাই হয়ে এভাবে বেলা করে ঘুমাচ্ছ? এই এই, এটা আমার ডায়লগ। এই কথা আমার তোমায় বলা উচিত, উল্টো তুমি আমায় বলছো। সে যার কথাই হোক, এখন ওঠো। উঠে ফ্রেশ হয়ে নাও, তারপরে নাস্তা করে চলো, আমাকে বাসায় নিয়ে যাবে। বাসায় নিয়ে যাবে মানে? এখন আবার কার বাসায় যাবে? তুমি তো তোমার বাসাতেই আছো। আরে আমি এই বাসার কথা বলছি নাকি? আমি তো তোমাদের বাসার কথা বলছি। তাছাড়া এটা তো এখন থেকে আমার বাড়ি না। তাহলে আমরা এখানে কেন থাকবো? আর চলো ওঠো তাড়াতাড়ি, আমি আমার বাসায় যাব। এত তাড়াহুড়া করার কি আছে? আমি তো তোমায় আমার ওখানে নিয়ে যাবই, তবে এখন না, আগে বিকেল হোক, তারপর না হয় রওনা দেওয়া যাবে। না, আমরা এক্ষুনি রওনা দেব। আমি আর এখানে থাকতে চাই না। আমি গিয়ে সব গুছিয়ে নিচ্ছি, সাথে আম্মু ও লাভলিকেও বলে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। যা, পাগলিটা চলে গেল। একে নিয়ে পড়লাম মহা বিপদে। বাসায় যাবে তো যাবে, তাই বলে এত সকাল সকাল? বিকেলটা তো হতে দেবে না। আর শুয়ে থাকা যাবে না। এই মেয়ের কোনো ভরসা নাই। যদি এসে দেখে যে এখনও শুয়ে আছি, তাহলে আবার কখন কি করে বসবে আল্লাহ জানে। আমি শুয়ে রইলাম না, উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবাই একসাথে বসে নাস্তা করে শুধু মিশুর বাবাকে কিছু বলতে যাব, ঠিক সেই সময় দেখি আমার পাগলিটা, মা ও লাভলি সবাই হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো ওদের দিকে পুরাই হা হয়ে গেলাম। চলো আমরা রেডি। রেডি মানে? এত তাড়াতাড়ি সব গুছিয়ে নিলে? আর মা, তোমাদেরও সব গুছানো হয়ে গেল? চলো আমরা রেডি। রেডি মানে? এত তাড়াতাড়ি সব গুছিয়ে নিলে? আর মা, তোমাদেরও সব গুছানো হয়ে গেল? আর বলিস না বাবা, বৌমা আমার সে তখন থেকে সব গুছিয়ে দিল। বললো ও নাকি এখন শ্বশুর বাড়ি যাবে। তাই তো আর কোনো উপায় না পেয়ে সাথে সাথে ওর কথায় রাজি হয়ে গেলাম। মা, তুমি ভাইয়ার সাথে এত কথা বলো না তো। তাড়াতাড়ি চলো, আমি আমার নতুন ভাবিকে বাসায় নিয়ে যাব। এই ভাইয়া, তুমি তাড়াতাড়ি বাইরে চলে আসো।
চলো ভাবি। আরে এত তাড়াহুড়া কেন করছিস? আগে আঙ্কেলকে তো বলতে হবে, তারপর না হয় যাচ্ছি। সেটার আর দরকার নেই, আমরা সবাই আব্বুর সাথে কথা বলে ফেলেছি, এখন শুধু তুমি গিয়ে দেখা করে এসো। বাহ, এটাও হয়ে গেছে। তাহলে আর কি, তোমরা গিয়ে বাইরে অপেক্ষা করো, আমি আঙ্কেলের সাথে দেখা করে আসছি। তাড়াতাড়ি করে আসবে। তারপর ওদের ওখান থেকে মিশুর বাবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি তিনি চুপচাপ বসে বসে কাঁদছেন। এ কি, আপনি কাঁদছেন কেন? না বাবা, কাঁদছি না। আমি নিজ চোখে দেখলাম আপনি কাঁদছেন। কেন কাঁদছিলেন? কোথাও কি কোনো সমস্যা হয়েছে নাকি মিশু করেছে কিছু? না বাবা, কেউ কিছু করেনি। আসলে আমার আদরের মেয়েটা আজকে আমার ছেড়ে চলে যাচ্ছে, তো তাই একটু মন চাইছে না। তা তোমরা কি রেডি হয়ে গেছো? জি, সবাই বাইরে অপেক্ষা করছে। এত তাড়াতাড়ি না গেলে হতো না? আর কিছুদিন থেকে যাও। আসলে মিশু আর এখানে থাকতে চাইছে না, ও জেদ ধরেছে এখনই আমাদের বাসায় যাবে। আপনি ওর জেদ কেমন তা তো জানেনই। তাহলে তো আর বলে লাভ নেই। আমি তাহলে ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়ি বের করার জন্য। তারা দরকার নেই, আমি কালকেই বাসায় ফোন করে দিয়েছিলাম, গাড়ি এতক্ষণে হয়তো চলে এসেছে। তাহলে এখন আসি আঙ্কেল। যাও। রুম থেকে বের হয়ে দেখি মিশু সামনে কোমরে হাত দিয়ে রাগি লোক নিয়ে তাকিয়ে আছে। তোমার কথা বলে আসতে এত সময় লাগে? কই সময় লাগলো, এই তো মাত্র গেলাম। হয়েছে, আর তর্ক করতে হবে না, চলো, গাড়ি চলে এসেছে। চলো। এরপর আর কি, পাগড়িটাকে নিয়ে বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যে। আসার সময় মিশুর খুশি দেখে কে, একটা ব্যাপার ভাবতে অবাক লাগছে। মেয়েদের বিয়ে হয়ে গেলে বিদায়ের বেলা প্রত্যেক মেয়েকেই দেখেছি কান্না করতে, কিন্তু এই মেয়ের বেলা পুরো উল্টো। কি সুন্দর হাসি মুখে নিজের বাড়ির লোকদের বাই বলে হাসতে হাসতে গাড়িতে উঠে পড়লো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি? করো, কে মানা করেছে? না মানে বিদায়ের সময় তো যখন কোনো মেয়ে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যায় তখন প্রত্যেকটা মেয়েই কাঁদে, কারণ তাহলে তুমি না কেঁদে ভাবে হাসতে হাসতে চলে এলে কেন? আমার কথা শুনে কিছুক্ষণ মিশু আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো, তারপর এক সময় হঠাৎ চিৎকার করে হাসতে শুরু করলো। শোনো, কাঁদে তারা যারা কাছের মানুষ ছেড়ে অন্য অজানা মানুষের কাছে যায়, যাদের জন্য সেই সময় অনেক কষ্টের হয়। কিন্তু আমার তো এখানে কাঁদার মতো কিছু নেই। আমি তো আর বাইরের কারো কাছে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ভালোবাসার মানুষটার কাছে, যার জন্য সারা জীবন পথ চেয়ে বসেছিলাম। তাহলে আমার এত খুশির সময় আমি কাঁদতে যাবো কেন দুঃখে? নাকি আমাকে কাঁদতে দেখতে ইচ্ছে যাচ্ছে তোমার, কোনটা? আরে ধুর, কি সব পাগলির মতো কথা বলছো? আমি শুধু এমনিতেই জিজ্ঞাসা করলাম। এভাবে কথা বলতে বলতে একসময় আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এই নামো, তুমি যেখানে আসতে চেয়েছিলে সেখানে চলে এসেছি। ওমা তাই? আগে বলবে না? ভাবি চলো আমরা ভিতরে যাই। হ্যাঁ চলো। মা বোনের সাথে পাগলিটা বাসার ভেতরে ঢুকে গেল। আমিও আর দাঁড়িয়ে না থেকে বাসার ভেতরে ঢুকে পড়লাম। এই, এটা কি আমাদের রুম? কেন, তোমার পছন্দ হয়নি? আমি কি তা বলেছি নাকি? রুমটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। যাক ভালো, এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর আবার আমাকেও গোসল করতে হবে। এই শোনো, আমিও এখন গোসল করব। তো যাও, দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি আমার সাথে চলো না, দুজনে একসাথে গোসল করব। মিশুর কথা শুনে পুরোই টাসকি খেয়ে গেলাম। পাগলিটা বলে কি? এই তুমি কি সব কথা বলো? আমিও তোমার সাথে গোসল করব? তো কি হয়েছে, একসাথে গোসল করলে কি হবে? না কিছু না, চলো, তুমি যখন বলেছো আমি কি আর না করতে পারি? সুযোগ যখন পেয়েছি না করি কিভাবে? চলো। তারপর আর কি, মিশুর পেছন পেছন ছুটলাম গোসলখানায়। আজকে আর আমায় পাইকে, ভাবছি কালকে রাতে অসম্পূর্ণ কাজটা এখন সম্পূর্ণ করব। সব কিছু ঠিকঠাক এগোচ্ছিল। বিপত্তি ঘটলো তখন, যখন মিশু বাথরুমে আমার সামনে কাপড় চেঞ্জ করবে। আমি তো ভাবলাম আজকে আমার কপাল খুলে গেছে, কিন্তু তেমন কিছুই হলো না। আমি কিছু বুঝে ওঠার আগেই মিশু আমায় জোর করে বাথরুম থেকে বের করে দিতে লাগলো। এই, তুমি এখানে কি করছো? আর আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন? দেখো, এটা কিন্তু ঠিক না। তুমি নিজেই আমায় তোমার সাথে গোসল করার জন্য নিয়ে এলে, এখন আবার নিজেই বলছো এখানে কি করছি। আমি এমনিতেই বলেছি, তাই বলে পেছন পেছন চলে আসবে? তোমার ঘরে কি মা বোন নেই? এভাবে একটা মেয়েকে একা পেয়ে সুযোগ নিতে চাচ্ছ? আমি মোটেও তোমার সুযোগ নিচ্ছিলাম না, তুমি নিজেই আমাকে ডেকে নিয়ে আসলে। শোনো, আমার বাসায় মা বোন সবাই আছে, সাথে তুমি বউটাও আছো, আর তোমার সুযোগ নেওয়ার কোনো দরকার নেই আমার। তুমি এমনিতেই আমার সম্পত্তি। তাই বলে আমার দিকে এভাবে চেয়ে থাকবে? ইস, কি বাজে নজরে তাকিয়েছিলে। আর একটু হলে তো আমার সব শেষ করে দিতে। ভাগ্যিস সঠিক সময় আমার খেয়াল পড়ে গিয়েছিল, না হলে তো। যাও, এখন গিয়ে অপেক্ষা করো, আমার গোসল করা হয়ে গেলে তারপর এসো। দেখো, তুমি কিন্তু আমার সাথে পুরো দমে অবিচার করলে, এমনটা না করলেও পারতে। সরি বাবু, এছাড়া আমার যে আর কোনো কিছু করার নেই। তোমায় সুবিচার দিতে গেলে যে আমি নিজেই অবিচারের শিকার হয়ে যাব। মন খারাপ করে বিছানায় বসে পড়লাম। কি শয়তান মেয়ে দেখেছেন, আমার নিজে ডেকে নিয়ে গিয়ে এখন কথা উল্টে দিচ্ছে।
আমি তো ওর সাথে যেতে চাইনি, কিন্তু যখন গেলাম তখন আবার বাইরে বের করে দিল। কি এমন ক্ষতি হবে আমায় থাকতে দিলে? বিছানায় বসে বসে নিজ মনে গুনগুন করছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমায় পেছন থেকে জড়িয়ে ধরেছে। সরি, তুমি কি আমার উপরে রাগ করে আছো? না, আমি কারোর উপর রাগ করে নেই। আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো। সরি বললাম তো, আমি তখন এমনিতেই তোমার সাথে মজা করছিলাম। আমি কিছু না বলে চুপচাপ অন্যদিকে মুখ করে বসে রইলাম। তাকাও না আমার দিকে, আমি সরি তো। দেখো, আমি কিন্তু তাকাতে বলেছি আমার দিকে, তাকাও বলছি। আমি কিন্তু এখন কেঁদে দিব, আমার কিন্তু এখন কষ্ট হচ্ছে। আর রাগ ধরে রাখতে পারলাম না, পাগলিটার দিকে ঘুরলাম। কিন্তু এ কি, মিশু তো এতটুকুতেই কেঁদে নিয়েছে। না, বেশি কিছু করে ফেলেছি মনে হয়। সাথে সাথে মিশুকে নিজের বুকে টেনে নিলাম। এদিকে আমি বুকে নেওয়ার সাথে সাথে মিশুর কান্না আরও বেড়ে গেল। আরে তুমি কাঁদছো কেন? তুমি খুব খারাপ, বারবার শুধু আমাকে কাঁদাও। আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? এই, এবার তুমি কি কথা বলছো? আমি আবার তোমায় কষ্ট দিতে পারি? তুমি তো আমার ছোট্ট জান পাখি। তাহলে তুমি আমার সাথে কথা বলছিলে না কেন? তুমি বোঝো না আমি তোমার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারি না? আমি তো এমনিতেই তোমার সাথে মজা করছিলাম। এরকম মজা আর কোনোদিন করবে না আমার সাথে, আমার অনেক কষ্ট হয়। সরি, আমার ভুল হয়ে গেছে। আর এই ভুল হবে না, এবারের মতো মাফ করে দাও। শেষবারের মতো মাফ করলাম। পাগলির সাথে সামান্য একটু রাগ অভিমান করতে পারি না, কিন্তু কিছু একটা বললেই কেঁদে ভাসিয়ে দেয়। ব্যবহারগুলো দিন দিন একদম বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। এভাবে কেটে গেল কিছুদিন। এই কিছুদিনগুলো আমাদের অনেক সুন্দরভাবেই কেটে গেছে। মাঝখান থেকে শুধু মিশুর বাচ্চামি স্বভাবগুলো একটু বেড়ে গেছে। এখন আরও বেশি করে, সারাক্ষণ আমার চোখে চোখে রাখে। যেখানেই যাই সেখানেই ও আমার পেছনে আসে। তবে হ্যাঁ, পরিবারের প্রতি ওর যত্নের কোনো কমতি নেই। পুরো বাড়ির কাজটা মেয়েটা একাই করে, বাসার কাউকে কোনো কাজ করতে দেয় না। এক কথা বলতে গেলে এখন মোটামুটি আমরা অনেক সুখেই আছি। তবে এই সুখের মাঝে বিপত্তি ঘটলো কিছুদিন পর, যখন আমায় আবার ঢাকায় যেতে হবে। ঢাকায় যে নতুন কোম্পানি চালু করার কথা ছিল সেটার প্রায় শেষ হয়ে গেছে নতুন কোম্পানি, তাই এমডি স্যার আমায় সেখানে যেতে বলেছেন। যদিও মিশুদের ওখানে 50 ভাগ আছে। মিশুর বাবা অনেকবার আমাকে তার ব্যবসা সামলানোর কথা বলেছিলেন, কিন্তু আমি প্রতিবারই না করে দিই। আমি আমাদের যেটুকু আছে তাতেই অনেক খুশি। তো স্যারের কথা মতো আবারও ঢাকায় ছুটলাম। তবে একা না, সাথে মিশুও আছে। ঢাকায় গিয়ে আগে একটা ছোট্ট বাসা কিনলাম। সব কিছু নতুন করে গোছগাছ করতে প্রায় সপ্তাহখানেক লেগে গেল। বাবু, তুমি তাহলে এখন বাসায় থাকো, আমি অফিসে গেলাম। যাও, তবে অফিসে গিয়ে প্রতি 10 মিনিট পর পর আমাকে ফোন করবে। বাবু, সময়টা একটু কম হলো না? আমায় তো গিয়ে ওখানে কাজ করতে হবে, তাই না? 2 ঘন্টা পর পর ফোন করি, কেমন? 2 ঘন্টা? তোমার মাথা খারাপ নাকি? অফিসে তোমার এত কাজ কিসের? হ্যাঁ, আমি কালকে আব্বুকে বিচার দিব। তোমাকে সহজ সরলতে বেশি বেশি করে খাটিয়ে নিচ্ছে, কাজের মূল্য পেয়েছে নাকি? থাক, তোমার আর কোনো কিছু করার দরকার নেই। আমি তোমায় প্রতি 10 মিনিট পর পরই ফোন করব। 10 মিনিট না, 15 মিনিট পর পর ফোন দিলেও চলবে, তবে এর বেশি যেন 1 সেকেন্ডও দেরি না হয়। আর হ্যাঁ, দুপুরে লাঞ্চের সময় যেন তোমাকে আমার সামনে পাই। আমি কিন্তু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবো না। দুপুরে তাড়াতাড়ি এসে আমাকে খাইয়ে দিয়ে যাবে। এবার তাহলে আমি যাই? যাই না, বলো আসি। আসো, কাছে আসো। এবার যাও। ধন্যবাদ। খুশি মনে বাসা থেকে বেরিয়ে অফিসে চলে এলাম। অফিসে আসতে আসতে মিশুর ফোন। এভাবে সারাক্ষণ ওর সাথে ফোনে কথা বলতে হতো। যদি ফোন না তুলতাম তাহলে সেদিন হয়েই গেল। পুরো দিন বাসায় কেঁদে কেঁদে বন্যা ভাসিয়ে দেয়। অনেক কষ্টে পাগলির রাগ ভাঙাতে হতো। এমনি একদিন অফিসে একটা জরুরি প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। সেই সময় মিশু বারবার আমায় ফোন করে যাচ্ছিল। কাজে ব্যস্ত থাকায় ফোনটা রিসিভ করতে পারিনি। আমি ফোন তুলতে না পেরে অফিসের একজন মেয়ে কলিগে ফোনটা তুলে মিশুর সাথে কথা বলে। আপনি যাকে ফোন করেছেন তিনি এখন একটা জরুরি কাজে ব্যস্ত। তার কাজ শেষ হতে হতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। আপনি তার সাথে কথা বলতে চাইলে ঘন্টাখানেক পরে ফোন করুন। এই মেয়ে, তুমি কে বলছো? আর আমার শাকিলের ফোন তোমার কাছে কেন? বললাম তো, তিনি এখন কাজে ব্যস্ত আছেন। আপনার কোনো কথা থাকলে আমায় বলতে পারেন, আমি তাকে পরে জানিয়ে দেব। আমার কি কথা আছে না আছে সেটা আমি তোকে বলতে যাব কেন? আগে বল, তোর কাছে আমার স্বামীর ফোন কি করে এলো? দেখুন আপু, ভদ্রভাবে কথা বলুন। আমি হলাম শাকিল সাহেবের অফিসের কলিগ। তিনি কাজে ব্যস্ত, ফোন তুলতে পারছিলেন না বলে আমি নিজে ফোন তুললাম। ও কাজে ব্যস্ত নাকি অন্য কাজে ব্যস্ত সেটা আমার ব্যাপার। তোকে কে শাকিল আশেপাশে থাকতে বলেছে? তোর সাহস কি করে হলো আমার স্বামীর আশেপাশে থাকার? আমার মনে হয় আপনি এখন অনেক রেগে আছেন। তার চেয়ে বরং আমি ফোন রেখে দিচ্ছি, আপনি পরে আপনার স্বামীর সাথে কথা বলে নিয়েন।
আমি তোকে ফোন রাখতে বলেছি? চুপচাপ গিয়ে শাকিলকে ফোনটা ধরিয়ে দে। তোর ব্যবস্থা আমি কালকে করছি। মেয়ে কলিগটা মিশুকে আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি যেখানে ছিলাম সেখানে গিয়ে ফোনটা আমার হাতে ধরিয়ে দিল। আপনি ফোনটা ওখানে রেখে এসেছিলেন। ধন্যবাদ। আসলে কাজে এত চাপ ছিল যে ফোনের কথা মনে ছিল না, তাই কেউ ফোন করেছিল কিনা সেটাও দেখতে পাইনি। করেছে আপনার বউ। ও আমার কি মিশু ফোন করেছে? কখন? আপনি ওর সাথে কথা বলেছেন নাকি? বলেছি, আর উনি এখনো লাইনে আছেন। আজকে আমি শেষ। না জানি পাগলিটা আজকে কি অবস্থা করে। আর কিছু না ভেবে কাজ বাদ দিয়ে ভয়ে ভয়ে বাসায় ছুটলাম। আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকে দেখি সব কিছু ঠান্ডা হয়ে আছে। ধীরে ধীরে রুমের দিকে পা বাড়ালাম। রুমের দরজা খোলার সাথে সাথে আগে পিছে না ভেবে দৌড়ে গিয়ে মিশুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমি খুব ভালো করে জানি পাগলিটা আর যাই করুক, আমি যদি একবার জড়িয়ে ধরি তাহলে হাজার রাগের মাঝেও কিছু বলবে না, কিন্তু সেটা আজকে আর হলো না। মেয়েটা কে ছিল? আরও তোমার ফোন রিসিভ করেছিল কেন? তুমি আমার ফোন তোলনি কেন? প্রথম কথা, তোমার ফোন না তোলার কারণে আমি অনেক সরি। আর মেয়েটা কেউ না, আমাদের অফিসের একজন কলিগ মাত্র। তাহলে তোমার ফোন ওর কাছে কি করে এলো? ফোনটা ভুল করে এক জায়গায় রেখে গিয়েছিলাম, ও হয়তো ফোনটা সেখানে পেয়েছিল। এতে আমার কি দোষ বলো? বাবু, তুমি কি আমার উপর রাগ করে আছো? কি হলো, আমার সাথে কথা বলবে না? তুমি কথা না বলে কিন্তু আমার কষ্ট হয়। কুত্তা, বিলাই, ছাগল, গরু, গজারু, হনুমান, তোমাকে কতবার করে বলেছি আমি ফোন করলে সাথে সাথে ফোন রিসিভ করবে, তারপরেও তুমি ফোন রিসিভ করনি কেন? তুমি বোঝো না আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না? সরি বাবু। সরি বললেই হয়ে গেল? আমার কত কষ্ট হচ্ছিল জানো? আসলে আমি বুঝতে পারিনি তুমি ফোন করেছিলে। বুঝতে পারলে কি আর ফোন তুলতাম না বলো? জানো আমি সেই কখন থেকে তোমার একটা খুশির সংবাদ দেবো বলে অপেক্ষায় আছি, আর এদিকে তোমার আসার কোনো খেয়ালই নেই। খুশির সংবাদ? কিসের খুশির সংবাদ বাবু? না, আমি আর এখন তোমাকে বলবো না। তুমি দেরি করে আসলে কেন? এটা তোমার শাস্তি। এভাবে বলো না প্লিজ। সরি বললাম তো, বলো না কিসের খুশির সংবাদের কথা? এই নাও, এটা খুলে দেখো। কি এটা? পড়ে দেখো। কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলাম। কাগজটা পড়ে মিশুর মুখের দিকে চেয়ে আছি। এদিকে মিশু আমার এমন অবস্থা দেখে মিটিমিটি মুখ চেপে হাসছে। কাগজটা পড়ে রাগ হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। কি কেমন লাগলো সারপ্রাইজটা? হ্যাঁ, সেই লেভেলে সারপ্রাইজ দিয়েছো আমায়। তুমি কোম্পানিতে জয়েন করছো, ভালো কথা, এতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এর মাঝে আমাকে কেন টানছো? অনেক শুনেছি তোমার বাহানা, অনেক চালিয়েছো আমাকে। এখন থেকে সারাক্ষণ তোমাকে নিজের চোখে চোখে বেঁধে রাখবো, সেই জন্যই তোমাদের অফিসে জয়েন করা। তাই বলে আমাকে তোমার পার্সোনাল সেক্রেটারি বানিয়ে দেবে? লোকে শুনলে কি বলবে বলো? কি আর বলবে? বলবে একজন স্ত্রী তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে চাইছে, ব্যাস। কি রাগ করলে? দেখো, এছাড়া আমার আর কোনো উপায় নেই। বাড়িতে আমি তোমাকে ছাড়া একা একা থাকতে পারছিলাম না, তাই তো আব্বুকে বলে তোমাদের কোম্পানির এমডি হয়ে গেলাম, যাতে করে সারাক্ষণ তোমার পাশে থাকতে পারি। তার উপর আবার তোমার ওই অফিসের মেয়ে কলিগদের অভাব নেই। কে কখন কিভাবে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয় কিভাবে বলবো বলো? আমি চাই না কেউ আমার ভালোবাসায় ভাগ বসাক, এজন্যই তোমাকে আমার সেক্রেটারি বানিয়েছি। তোমাকে তো আব্বু অনেকবার বলেছে কোম্পানির সব দায়িত্ব বুঝে নিতে, কিন্তু তুমি তো না করলে। এখন তুমি যদি চাও আমি তোমার জায়গায় আর তুমি আমার জায়গায় অফিসে কাজ করবে, তাও আমি তোমাকে ছাড়া একা থাকবো না আর তোমাকে একা ছাড়বো না। তার আর দরকার হবে না পাগলি। আমিও চাই সারাক্ষণ তুমি আমার পাশে থাকো, কিন্তু পেরে উঠি না। কালকে পর থেকে অন্তত তোমায় সারাক্ষণ পাশে তো পাবো। ও, তোমাকে তো আরেকটা গুড নিউজ দেয়াই হলো না। নাও, এবার এটা পড়ে দেখো। এর মধ্যে আবার কি আছে? তুমি নিজে পড়ে দেখো। আমি আর কিছু না ভেবে মিশুর কথা মতো কাগজটা পড়তে লাগলাম। প্রথমবার যখন পড়লাম তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই আবারও পুনরায় পড়লাম। না, এবারও সেই একই। কাগজটা পড়া শেষ করে সাথে সাথে আমি মিশুর দিকে তাকালাম। পাগলিটা আমার দিকে কান্না ভেজে চোখে তাকিয়ে আছে। ওর চোখে পানি দেখে আমিও আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না, সাথে সাথে ওকে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিলাম। পাগলি, এই খুশির সংবাদটা তুমি আমায় আগে দেবে না? এত বড় খবরটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে। রিপোর্টটা আমি কালকেই পেয়েছি, ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব। তুমি খুশি হয়েছো? তোমার কি মনে হয় আমার পাগলিটা আমায় এত বড় খুশির সংবাদ শোনানোর পরও আমি খুশি না হয়ে থাকতে পারি? আমি আজকে অনেক খুশি, জানো। আমি জানতাম তুমি শুনে খুশি হবে। দেখো, বাবুকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না। এমন হলে কিন্তু আমি বাচ্চাই নেব না। আমার ভালোবাসায় আমি অন্য কাউকে ভাগ বসাতে দিব না, সেটার যেই হোক। কেউ চাইলেই কি আমাদের মাঝে কাটা হয়ে আসতে পারে? তুমি আমার এমন জায়গায় আছো যেখান থেকে তোমাকে সরানো কোনোভাবেই সম্ভব না। কথাটা যেন মনে থাকে। পাগলিটাকে বুঝায় কি করে? নিজের আগত সন্তানের সাথেও হিংসে করছে। আসলে কাউকে নিজের
থেকে বেশি ভালোবাসলে যা হয় আর কি। তারপরের দিনই মিশু আমাদের অফিসে জয়েন করলো। আমাকে হতে হলো ওর বাড়ি ও অফিসে দেখাশোনা করার লোক। অফিসে কোনো কাজ তো করে না, সারাক্ষণ আমার পাশে বসে থাকে, সাথে আমাকেও কোনো কাজ করতে দেয় না। অফিসের সবাই আমাদের কাজকর্ম দেখে অবাক, বিশেষ করে যখন আমাকে লাঞ্চ টাইমে মিশু সবার সামনে খাইয়ে দিতে হয়। পরে যখন তারা জানতে পারে যে আমি আর মিশু স্বামী স্ত্রী, তখন সব কিছু আবার আগের মতো হয়ে যায়। আর কোনো মেয়ে কলিগ যদি ভুলেও আমার সাথে কথা বলতে এসেছে, তাহলে তো তার হয়েই গেল। সাথে সাথে মিশু তেলে বেগুনে জ্বলে ওঠে। এই ভয়ে কেউ আর আমার ধারে কাছেও আসে না। এভাবে কেটে গেল প্রায় 7 মাস। আজ 1 মাস ধরে মিশুকে অফিসে আসতে দেই না। আমি আবার আমার আগের জায়গায় কাজে লেগে পড়েছি। তবে এখন সারাক্ষণ মিশুর সাথে কথা বলতে হয়, তাও আবার অডিও কলে না, ভিডিও কল করে। বাসায় ফোন করে মা বোনকে এখানে নিয়ে এসেছি। তারা এখন সারাক্ষণ মিশুর দেখাশোনা করে। ওরা খবরটা জানার পর থেকে অনেক খুশি। আর হ্যাঁ, মিশুর বাবা কথা আর কি বলবো, তিনি তো মিশুর খবরটা জানার পর থেকে এখন প্রতিদিন মিশুর সাথে দেখা করে যান। তার বাসার অর্ধেকটা মনে হয় বাচ্চাদের খেলনা দিয়ে ভর্তি করে দিয়েছেন। আস্তে আস্তে করে সময় কাটছে, সাথে দিন এগোচ্ছে। হয়তো আবার কিছুদিন পর আবার নতুন কেউ একজন এসে নতুন একটা গল্প তৈরি করবে। সবাই এখন সেই নতুন অতিথির আসার পথ চেয়ে আছি তার জন্য, যে এসে আবার আমাদের মাঝে নতুন একটা গল্প তৈরি করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী গল্পের জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।